নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রশ্নটা একটাই, অমিত শাহ কি সত্যি হতে চলেছেন ভারতের ডেপুটি প্রধানমন্ত্রী? কিন্তু আজকের ভিডিওতে আমরা শুধু এই একটাই প্রশ্নে আটকে থাকবো না, আমরা দেখব ভারতের ইতিহাসে ডেপুটি পিএম পদের গুরুত্ব কি, মোদী আর অমিত শাহের সম্পর্কের গভীরতা কতটা, আরএসএস এর ভূমিকা কি, যোগী আদিত্যনাথের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, এনডিএ শরিকদের মনোভাব কি হতে পারে, আর সবশেষে এই গোটা জল্পনার পেছনে আসল খেলাটা কি। প্রথমেই আসা যাক মূল খবরে। নবভারত টাইমসের রিপোর্ট অনুযায়ী মোদী ক্যাবিনেটের বড়সড় রদবদলের আগে বা তার অংশ হিসেবে অমিত শাহকে ডেপুটি প্রধানমন্ত্রী করা হতে পারে। এই খবরটা এমন এক সময় এসেছে যখন গোটা দেশ বাদল অধিবেশনের অপেক্ষায় রয়েছে আর রাজনৈতিক মহলে জল্পনা চলছে সরকার হয়তো একটা বিশেষ অধিবেশনও ডাকতে পারে। এই টাইমিংটাই বন্ধুরা প্রথম যে জিনিসটা লক্ষ্য করার মতো, কারণ রাজনীতিতে টাইমিং কখনো কাকতালীয় হয় না। যদি সত্যি এই ধরনের কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা থাকে তাহলে সংসদের অধিবেশনের ঠিক আগে বা তার সঙ্গে সংযুক্ত করে সেই খবর ছড়ানোর একটা নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে। হয়তো সংসদে বা দলের অভ্যন্তরে প্রক্রিয়া মাপার জন্য, হয়তো বিরোধীদের প্রতিক্রিয়া দেখার জন্য, আবার হয়তো নিছক জনমত তৈরির জন্য। এবার আসুন ভারতের রাজনৈতিক ইতিহাসে ডেপুটি প্রধানমন্ত্রী পদটা আসলে কি সেটা একটু বিস্তারিত আমরা বুঝে নেই। বন্ধুরা, এই কথাটা অনেকেই জানেন না যে ভারতের সংবিধানের ডেপুটি প্রাইম মিনিস্টার নামে কোনো পদ আনুষ্ঠানিকভাবে কিন্তু উল্লেখই নেই। এটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক পদ যা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে তৈরি হয় এবং সাধারণত ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদাতেই এই পদাধিকারী কাজ করেন। শুধুমাত্র প্রোটোকলে তার স্থান হয় প্রধানমন্ত্রীর ঠিক পরেই। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ভারতে হাতে গোনা কয়েকজন নেতাই এই ডেপুটি প্রধানমন্ত্রীর পদে বসেছেন। সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন দেশের প্রথম ডেপুটি প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মন্ত্রিসভায়। এরপর মোরারজি দেশাই, চরণ সিং, যশবন্ত সিনহা, দেবিলাল এবং সবশেষে লালকৃষ্ণ আদবানি বাজপেয়ী সরকারের সময় ডেপুটি প্রধানমন্ত্রী হয়েছিলেন। 2004 সালের পর থেকে আজ পর্যন্ত অর্থাৎ প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে ভারতে কোনো ডেপুটি প্রধানমন্ত্রী নিয়োগ করা হয়নি। এই দীর্ঘ শূন্যতার প্রেক্ষাপটে যদি সত্যি অমিত শাহকে এই পদে বসানো হয় তাহলে এটা শুধু একটা প্রশাসনিক সিদ্ধান্ত হবে না, এটা হবে ভারতীয় রাজনীতির একটা যুগান্তকারী মুহূর্ত। এখন প্রশ্ন হলো, কেন এই দীর্ঘ শূন্যতার পর হঠাৎ এই পদ ফিরিয়ে আনার প্রয়োজন পড়বে? এর উত্তর খুঁজতে গেলে আমাদেরকে বুঝতে হবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট। 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফল বিজেপির জন্য একটা বড় ধাক্কা ছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। দল একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিল, সরকার গঠন করতে হয়েছিল জোটের ওপর নির্ভর করে। এই ঘটনাটা নরেন্দ্র মোদীর অপরাজেয় ভাবমূর্তিতে প্রথমবারের মতো একটা ফাটল তৈরি করেছিল। আর যখনই কোনো নেতার অপরাজেয় ভাবমূর্তিতে ফাটল ধরে তখনই দলের ভেতরে এবং সংশ্লিষ্ট সাংগঠনিক কাঠামোতে, এক্ষেত্রে আরএসএস উত্তরাধিকার নিয়ে আলোচনা তীব্রতর হয়ে ওঠে। এটাই স্বাভাবিক রাজনৈতিক প্রবণতা, শুধু ভারতে নয়, বিশ্বের যে কোনো গণতান্ত্রিক বা আধা গণতান্ত্রিক ব্যবস্থাতেই এমনটা ঘটে। এবার আসা যাক মোদী আর অমিত শাহের সম্পর্কের গভীরে। বন্ধুরা, এই সম্পর্কটা বোঝা খুব জরুরি, কারণ এই সম্পর্কের প্রকৃতিই বলে দেবে যে ডেপুটি পিএম জল্পনা কতটা বাস্তবসম্মত। মোদী আর অমিত শাহের সম্পর্কের শুরু 80-র দশকে, যখন দুজনেই আরএসএস এর সাধারণ কর্মী হিসেবে গুজরাটে কাজ করতেন। এরপর 90-এর দশকে বিজেপির সাংগঠনিক কাজে দুজনে একসঙ্গেই উঠে আসেন। 2001 সালে মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী হন তখন অমিত শাহ হয়ে ওঠেন তার সবচেয়ে বিশ্বস্ত সহযোগী রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে। বন্ধুরা, আর ঠিক এই সময়টাতেই মোদী আর অমিত শাহের রাজনৈতিক জুটির ভিত্তি তৈরি হয়। মোদী নীতি নির্ধারণ করেন, ভাবমূর্তি তৈরি করেন, জনসংযোগ করেন, আর অমিত শাহ সংগঠন সামলান, নির্বাচনী কৌশল তৈরি করেন, প্রশাসনিক এবং রাজনৈতিক ম্যানেজমেন্টের দায়িত্ব নেন। এই বিভাজনটা এতটাই স্পষ্ট এবং কার্যকরী ছিল যে 2014 সালে মোদী যখন প্রধানমন্ত্রী হলেন তখন অমিত শাহকে বিজেপির জাতীয় সভাপতি করা হলো, আর তারপর 2019 সালে তিনি হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রায় 4 দশক ধরে এই জুটি একসঙ্গে কাজ করছে, কিন্তু প্রতিটি ধাপেই একটা জিনিস অপরিবর্তিত থেকেছে, মোদী সবসময় নেতা আর অমিত শাহ সবসময় দ্বিতীয় ব্যক্তি। এই দীর্ঘ ইতিহাস থেকে যে জিনিসটা স্পষ্ট হয় তা হলো এই সম্পর্কটা সমতার সম্পর্ক নয়, এটা একটা সুনির্দিষ্ট শ্রেণীবিন্যাসের সম্পর্ক। আর এই ধরনের সম্পর্কে হঠাৎ করে সমতা আনার প্রচেষ্টা, অর্থাৎ অমিত শাহকে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় ক্ষমতা কেন্দ্র ঘোষণা করা, রাজনৈতিকভাবে একটা বড় পরিবর্তন হবে। এই দীর্ঘ ইতিহাস থেকে যে জিনিসটা স্পষ্ট হয় তা হলো এই সম্পর্কটা সমতার সম্পর্ক নয়, এটা একটা সুনির্দিষ্ট শ্রেণীবিন্যাসের সম্পর্ক।
আর এই ধরনের সম্পর্কে হঠাৎ করে সমতা আনার প্রচেষ্টা, অর্থাৎ অমিত শাহকে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় ক্ষমতা কেন্দ্র ঘোষণা করার রাজনৈতিকভাবে একটা বড় পরিবর্তন হবে, যা নরেন্দ্র মোদীর 4 দশকের রাজনৈতিক আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে বন্ধুরা, এখানে একটা পাল্টা যুক্তিও অবশ্যই আছে। ঠিক এই কারণেই, অর্থাৎ অমিত শাহের প্রতি মোদীর এই দীর্ঘদিনের আস্থার কারণেই যদি মোদী কাউকে তার ব্যাকআপ বা ক্ষমতার ধারাবাহিকতার প্রতীক বানাতে চান, তাহলে অমিত শাহই সবচেয়ে স্বাভাবিক পছন্দ হবেন। কারণ মোদী জানেন অমিত শাহ কখনো তার বিরুদ্ধে যাবেন না, তার ছায়া থেকে বেরিয়ে স্বতন্ত্র ক্ষমতা তৈরির চেষ্টা একেবারেই করবেন না। এখন আসুন আরএসএস এর ভূমিকার দিকে তাকাই, কারণ এই গোটা সমীকরণে আরএসএস হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু সবচেয়ে কম আলোচিত খেলোয়াড়। বন্ধুরা, একটা কথা অবশ্যই মনে রাখা দরকার, বিজেপি একটা রাজনৈতিক দল, কিন্তু আরএসএস হলো তার আদর্শিক এবং সাংগঠনিক অভিভাবক, এটা অস্বীকার করার নয়। বিজেপির যে কোনো বড় সিদ্ধান্তে আরএসএস এর প্রত্যক্ষ বা পরোক্ষ অনুমোদন থাকতে হয়, এটাই দলের ঐতিহাসিক কাঠামো। নরেন্দ্র মোদী নিজেও কিন্তু এই কাঠামো থেকে সম্পূর্ণ মুক্ত নন, যদিও তার ব্যক্তিগত জনপ্রিয়তা এতটাই বেশি যে বিগত 1 দশকে তিনি অনেকাংশে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পেরেছেন। কিন্তু 2024 সালের নির্বাচনী ফলাফলের পর এই সমীকরণে একটা পরিবর্তন এসেছে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন। আরএসএস এখন আগের তুলনায় অনেক বেশি সক্রিয়ভাবে দলের ভবিষ্যৎ নেতৃত্ব দিয়ে নিজেদের মতামত প্রকাশ করছে। দেবেন্দ্র ফড়নবিসকে পার্লামেন্টারি বোর্ডে আনার যে চেষ্টার কথা আমরা আগে বলেছিলাম, সেটা এই পরিবর্তনেরই একটা উদাহরণ। কিন্তু শুধু ফড়নবিস নন, আরএসএস এর নজরে আরো কয়েকজন নেতা আছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা আছে। এই তালিকায় যোগী আদিত্যনাথের নামও কিন্তু নিয়মিতভাবে একেবারে উঠে আসে। আরএসএস এর দৃষ্টিভঙ্গি থেকে দেখলে তারা এখন একজন উত্তরসূরি চায়, যিনি সাংগঠনিকভাবে সংঘের প্রতি অনুগত থাকবেন কিন্তু একই সঙ্গে জনপ্রিয় গণনেতাও হয়ে উঠবেন। বন্ধুরা, এই দুই মানদণ্ডে অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ দুজনেরই কিছু সুবিধা আছে, আবার কিছু সীমাবদ্ধতাও আছে। এবার একটু বিস্তারিতভাবে যোগী আদিত্যনাথের প্রসঙ্গে আসি, কারণ এই পুরো জল্পনায় তার নামটা বারবার উঠে আসছে। যোগী আদিত্যনাথের প্রকৃত নাম অজয় সিং বিষ্ট, গোরখপুরের একজন সন্ন্যাসী রাজনীতিবিদ, সবচেয়ে জনবহুল রাজ্যের প্রশাসনিক প্রধান। তার প্রশাসনিক কড়া মনোভাব, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে তার ভূমিকা এবং হিন্দুদের প্রতি তার অকপট এবং স্পষ্ট অবস্থান তাকে বিজেপির সবচেয়ে জনপ্রিয় মুখ্যমন্ত্রীদের মধ্যে একজন করেছে। মোদির পর যোগী এই স্লোগান শুধু উত্তরপ্রদেশেই সীমাবদ্ধ নেই, এটা সারা দেশের বিজেপি সমর্থকদের মধ্যে একটা প্রচলিত ধারণা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে দলের হিন্দুত্ববাদী ভোট ব্যাংকের মধ্যে যোগীর জনপ্রিয়তা এতটাই বেশি যে অনেক বিশ্লেষক মনে করেন মোদির অনুপস্থিতিতে হিন্দুত্বের পতাকা সবচেয়ে বড় শক্তভাবে তুলে ধরতে পারবেন একমাত্র যোগী আদিত্যনাথই। কিন্তু বন্ধুরা, এখানেই একটা জটিলতা তৈরি হয়। যদি অমিত শাহকে ডেপুটি প্রধানমন্ত্রী করে দেওয়া হয় এবং সেটাকে যদি উত্তরসূরি ঘোষণা হিসেবে ধরে নেওয়া হয়, তাহলে যোগী আদিত্যনাথ ও তার বিশাল সমর্থক গোষ্ঠীর মধ্যে একটা হতাশা তৈরি হতে পারে। বন্ধুরা, রাজনীতিতে এই ধরনের হতাশা কখনোই ভালো ফল দেয় না। দলের ভেতরে যদি একটা বড় অংশ মনে করে যে তাদের পছন্দের নেতাকে পাশ কাটিয়ে দেওয়া হয়েছে, তাহলে সেটা দীর্ঘমেয়াদে সাংগঠনিক ঐক্যের জন্য ক্ষতিকর হতে পারে। এই কারণেই অনেক বিশ্লেষক মনে করেন যে বিজেপি এই মুহূর্তে এমন কোনো সিদ্ধান্ত নেবে না যা দলের ভেতরে স্পষ্টভাবে একটা বিভাজন রেখা টেনে দেয়। এবার আসুন এনডিএ শরিকদের প্রসঙ্গে। বন্ধুরা, এই বিষয়টা অনেকেই উপেক্ষা করেন, কিন্তু এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জোট সরকারের যে কোনো বড় সাংবিধানিক বা আধা সাংবিধানিক পদ তৈরি করার সময় শরিকগুলোর মনোভাব বিবেচনায় রাখতে হয়। চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি এবং নীতিশ কুমারের জেডিইউ, এই দুটি দল বর্তমান এনডিএ সরকারের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও সংখ্যার বিচারে তাদের সদস্য সংখ্যা তুলনামূলকভাবে কম, তবুও সরকার টিকিয়ে রাখার জন্য তাদের সমর্থন অপরিহার্য। এখন যদি বিজেপি একতরফাভাবে নিজের দলের ভেতর থেকেই একজনকে ডেপুটি প্রধানমন্ত্রী বানিয়ে দেয়, তাহলে এই শরিকরা কি বার্তা পাবেন? তাদের হয়তো মনে হতে পারে যে তাদের কোনো গুরুত্বই একেবারে দেওয়া হচ্ছে না। জোট সরকারের গুরুত্বপূর্ণ পদগুলো শুধু বিজেপির অভ্যন্তরীণ রাজনীতির জন্য ব্যবহার করা হচ্ছে। ঐতিহাসিকভাবে দেখলে ভারতের জোট রাজনীতিতে ডেপুটি প্রধানমন্ত্রীর মতো পদ সাধারণত জোট শরিকদের সঙ্গে সমন্বয়ের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে, দলের অভ্যন্তরীণ ক্ষমতার প্রতীক হিসেবে নয়। এই ঐতিহাসিক প্যাটার্ন থেকে সরে গিয়ে যদি বিজেপির নিজের দলের একজন নেতাকেই এই পদে বসায়, তাহলে সেটা জোট রাজনীতির প্রচলিত রীতির সাথে সাংঘর্ষিক হবে এবং শরিকদের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি করতে পারে। তবে বন্ধুরা, এখানে আরেকটা দৃষ্টিভঙ্গিও রয়েছে। অনেকে বলছেন অমিত শাহ নিজেই এনডিএ জোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমন্বয়কারী। এনডিএর প্রতিটি বড় বৈঠক তার তত্ত্বাবধানেই নাকি সম্পন্ন হয়। শরিক দলগুলোর সঙ্গে সরকারের সমন্বয়, আসন বন্টন, নির্বাচনী কৌশল, এই সব কিছুতেই অমিত শাহের ভূমিকা কেন্দ্রীয়। এই দৃষ্টিকোণ থেকে দেখলে অমিত শাহকে ডেপুটি পিএম করার মানে জোট শরিকের প্রতি এক ধরনের ইতিবাচক বার্তা দেওয়াও হতে পারে,
যে ব্যক্তি ইতিমধ্যে জোট পরিচালনার দায়িত্বে আছে তাকেই আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। এই দুই বিপরীতমুখী যুক্তির মধ্য দিয়েই বন্ধুরা রাজনৈতিক বিশ্লেষণের আসল জটিলতা বোঝা যায়। একটা সিদ্ধান্তের একাধিক ব্যাখ্যা থাকতে পারে, একাধিক ফলাফল হতে পারে, আর এটাই রাজনীতিকে এতটাই অনিশ্চিত এবং আকর্ষণীয় করে তোলে। এবার আসুন চন্দ্রবাবু নাইডু এবং একনাথ শিন্ডের প্রসঙ্গে আরও একটু বিস্তারিত আলোচনা করি, কারণ এই দুই নেতার রাজনৈতিক অবস্থান বর্তমান জোট সমীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং তেলেগু দেশম পার্টির প্রধান, ভারতীয় রাজনীতির অন্যতম অভিজ্ঞ এবং কৌশলী নেতা। তার দলের 16 জন সাংসদ কেন্দ্রীয় সরকারের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইভাবে একনাথ শিন্ডে, যিনি উদ্ধব ঠাকরে শিবসেনা ভেঙে নিজের দল তৈরি করেছিলেন, তিনিও এনডিএ জোটের একজন গুরুত্বপূর্ণ শরিক। এখানে একটা আকর্ষণীয় প্যাটার্ন লক্ষণীয়। তৃণমূল কংগ্রেস এবং শিবসেনা থেকে যেসব সাংসদ দল ত্যাগ করেছিলেন তাদের একটা বড় অংশ কিন্তু সরাসরি বিজেপিতে যোগ দেননি, তারা নতুন শরিক দল গঠন করেছে, অর্থাৎ এনসিপিআইতে যোগ হয়েছে। এই প্যাটার্নটা কেন? যদি বিজেপি চাইতো তাহলে তারা সহজেই এই দল ত্যাগী সাংসদদের নিজেদের দলে মিশিয়ে নিতে পারত, যেমনটা আম আদমি পার্টির রাঘব চাড্ডা সহ 7 জন সাংসদের ক্ষেত্রে আংশিকভাবে দেখা গেছে বলে আলোচনা হয়েছে। কিন্তু তা না করে বরং নতুন শরিক দল শক্তিশালী করা হচ্ছে। এই কৌশলের পেছনে একটা সম্ভাব্য ব্যাখ্যা হলো, যদি বিজেপির নিজের সাংসদ সংখ্যা অনেক বেড়ে যায় এবং দল একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায়, তাহলে ক্ষমতার কেন্দ্রবিন্দু হবে সরাসরি দলের সাংগঠনিক কাঠামো, অর্থাৎ পরোক্ষভাবে আরএসএস। কিন্তু যদি এনডিএ জোট শক্তিশালী হয়, বিজেপির সংখ্যাগরিষ্ঠতা জোট নির্ভর থাকে, তাহলে জোট সমন্বয়ের দায়িত্বে থাকা ব্যক্তি, যিনি বর্তমানে অমিত শাহ, তার গুরুত্ব স্বাভাবিকভাবেই অনেকটা বেড়ে যায়। এই বিশ্লেষণ যদি সঠিক হয় তাহলে বোঝা যায় কেন অনেকে মনে করছেন অমিত শাহ সচেতনভাবে এমন একটা রাজনৈতিক কাঠামো তৈরি করছেন যেখানে তার নিজের ভূমিকা অপরিহার্য হয়ে থাকবে। এবার একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখাই যাক মিডিয়া এবং জনমতের ভূমিকা। বন্ধুরা, নবভারত টাইমসের এই রিপোর্ট প্রকাশের পর সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছে। এই ধরনের জল্পনা কিভাবে ছড়ায় এবং এর পিছনে কি উদ্দেশ্য থাকতে পারে সেটাও বোঝা গুরুত্বপূর্ণ। ভারতীয় রাজনীতিতে সূত্র উদ্ধৃত করে খবর প্রকাশ করার একটা দীর্ঘ ঐতিহ্য আছে, যেখানে প্রায় প্রকৃত সিদ্ধান্ত নেওয়ার আগেই সেই সংক্রান্ত তথ্য নির্দিষ্ট মহল থেকে ইচ্ছাকৃতভাবে ফাঁস করা হয়। এই কৌশলের একাধিক উদ্দেশ্য থাকতে পারে। প্রথমত, এটা জনমত এবং দলীয় প্রতিক্রিয়া যাচাই করার একটা মাধ্যম। যদি প্রতিক্রিয়া ইতিবাচক হয় তাহলে সিদ্ধান্তটা আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত হতে পারে। যদি নেতিবাচক প্রক্রিয়া আসে তাহলে সরকার বা দল সহজেই এটিকে নিছক জল্পনা বলে অস্বীকার করে যায়। দ্বিতীয়ত বন্ধুরা, এই ধরনের খবর প্রতিপক্ষ বা দলের ভেতরে প্রতিদ্বন্দ্বীদের প্রতি একটা বার্তা দেওয়ার মাধ্যমও হতে পারে, এক ধরনের শক্তি প্রদর্শন। তৃতীয়ত, এটা সংশ্লিষ্ট ব্যক্তির নিজের ভাবমূর্তি তৈরির একটা কৌশলও হতে পারে, নিজের নাম নিয়মিত সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় রাখা। বন্ধুরা, এই প্রসঙ্গে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, গত কয়েক বছরে অমিত শাহের রাজনৈতিক ভূমিকা ক্রমশ প্রসারিত হয়েছে। শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয় নয়, সমবায় মন্ত্রণালয়ের মতো নতুন দায়িত্বও তাকে দেওয়া হয়েছে, যা গ্রামীণ এবং কৃষিভিত্তিক ভোট ব্যাংকের সঙ্গে সরাসরি যুক্ত। এই সম্প্রসারণ থেকে বোঝা যায় যে মোদী সরকার পরিকল্পিতভাবে অমিত শাহের প্রশাসনিক এবং রাজনৈতিক প্রভাব বিস্তার ঘটাচ্ছে, যা ভবিষ্যতে বৃহত্তর দায়িত্বের প্রস্তুতি হিসেবেও দেখা যেতে পারে। এবার আসুন এই পুরো পরিস্থিতিটাকে একটা বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, অর্থাৎ ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতার হস্তান্তর সাধারণত কিভাবে ঘটে। ভারতীয় রাজনীতির ইতিহাসে দেখা যায়, যখনই কোনো শক্তিশালী নেতা দীর্ঘদিন ক্ষমতায় থাকেন তখন তার উত্তরাধিকার নিয়ে জল্পনা অবশ্যম্ভাবী হয়ে ওঠে। ইন্দিরা গান্ধীর সময় সঞ্জয় গান্ধী এবং পরে রাজীব গান্ধীকে নিয়ে যে আলোচনা হতো, বা কংগ্রেসের অভ্যন্তরে নেহেরু গান্ধী পরিবারের ধারাবাহিকতা নিয়ে যে বিতর্ক ছিল, তার সঙ্গে বর্তমান বিজেপির এই পরিস্থিতির একটা কাঠামোগত মিল খুঁজে পাওয়া যায়। যদিও প্রেক্ষাপট এবং প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন। কংগ্রেসের উত্তরাধিকার ছিল বংশানুক্রমিক, বিজেপিতেও এটা সাংগঠনিক এবং আদর্শগত মেধার ভিত্তিতে নির্ধারিত হয় বলে দলের দাবি। এই পার্থক্যটা গুরুত্বপূর্ণ, কারণ এটাই ব্যাখ্যা করে কেন বিজেপিতে উত্তরাধিকার নির্ধারণ প্রক্রিয়া এতটাই জটিল। এখানে একজন নেতা শুধু ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে উত্তরসূরি ঠিক করতে পারেন না, তাকে সাংগঠনিক ঐক্যমত্য তৈরি করতে হয়, আরএসএস এর সমর্থন পেতে হয় এবং দলের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ভারসাম্য বজায় রাখতে হয়। এই কারণেই মোদীর পক্ষে একতরফাভাবে অমিত শাহকে আনুষ্ঠানিক উত্তরসূরি ঘোষণা করাটা এতটাই সহজ নয়। বন্ধুরা, এবার একটু চিন্তা করে দেখুন এই সিদ্ধান্তের সম্ভাবী দীর্ঘমেয়াদী প্রভাবটা নিয়ে। যদি সত্যি অমিত শাহকে ডেপুটি প্রধানমন্ত্রী করা হয়, তাহলে এর প্রভাব শুধু কেন্দ্রীয় রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে না, রাজ্য স্তরের রাজনীতিতেও এর ঢেউ পৌঁছাবে। উত্তরপ্রদেশ, যেখানে যোগী আদিত্যনাথের বিশাল জনসমর্থন আছে, সেখানে দলের কর্মীদের মধ্যে এক ধরনের বিভাজন তৈরি হতে পারে, একটা অংশ শাহের পক্ষে, আরেকটা অংশ যোগীর পক্ষে। মহারাষ্ট্র, যেখানে দেবেন্দ্র ফড়নবিসের প্রভাব রয়েছে, সেখানেও একই রকম প্রতিক্রিয়া হতে পারে।
গুজরাটে, যেখানে অমিত শাহ এবং মোদী উভয়েরই শক্তিশালী ভিত্তি রয়েছে, সেখানেও হয়তো এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হবে। কারণ এটা রাজ্যের জন্য একটা গর্বের বিষয় হবে যে গুজরাটের দুজন নেতাই দেশের শীর্ষ 2 পদে অধিষ্ঠ হচ্ছে। এই আঞ্চলিক প্রক্রিয়ার বিশ্লেষণ থেকে বোঝা যায় যে এই সিদ্ধান্ত নেওয়ার আগে বিজেপিকে অনেক কিছু বিবেচনা করতে হবে। বন্ধুরা, শুধুমাত্র কেন্দ্রীয় নেতৃত্বের সমীকরণ নয়, রাজ্য স্তরের সাংগঠনিক ঐক্য এখানে একটা বড় বিষয়। এবার আসুন এই গোটা জল্পনার আরেকটা দিক নিয়ে কথা বলি, আন্তর্জাতিক এবং কূটনৈতিক প্রেক্ষাপট নিয়ে। বন্ধুরা, ডেপুটি প্রধানমন্ত্রী পদ শুধু অভ্যন্তরীণ রাজনীতির বিষয় নয়, এর একটা আন্তর্জাতিক তাৎপর্যও থাকে। বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে ভারতের কূটনৈতিক অংশীদাররা এই ধরনের বড় প্রশাসনিক পরিবর্তনকে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করে। যদি অমিত শাহকে ডেপুটি পিএম করা হয়, তাহলে আন্তর্জাতিক মহলে এটাকে ভারতের ভবিষ্যৎ নেতৃত্বের একটা স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হতে পারে, যা বিভিন্ন দেশের কূটনৈতিক পরিকল্পনায় প্রভাবও ফেলতে পারে। এছাড়া অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যে ভূমিকা, জাতীয় নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিরাপত্তা নীতি, এই সব কিছুর সঙ্গে তার গভীর সম্পৃক্ততা থাকার কারণে যদি তিনি ডেপুটি প্রধানমন্ত্রী হন, তাহলে তার হাতে আরো বেশি ক্ষমতা কেন্দ্রীভূত হবে। এই কেন্দ্রীকরণ কতটা গণতান্ত্রিক স্বাস্থ্যের জন্য ভালো, সেই প্রশ্নটাও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে অবশ্যই উঠতে পারে। এবার বন্ধুরা, একটু সমালোচনামূলক দৃষ্টিকোণ থেকেও দেখা দরকার। যারা এই জল্পনার বিরোধিতা করেন, তাদের মূল যুক্তি হলো ভারতীয় গণতন্ত্রে ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ কখনোই স্বাস্থ্যকর নয়। একজন ব্যক্তির হাতে প্রধানমন্ত্রী এবং ডেপুটি প্রধানমন্ত্রী উভয় পদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলে প্রাতিষ্ঠানিক ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। বিরোধী দলগুলো, বিশেষ করে কংগ্রেস এবং অন্যান্য আঞ্চলিক দলগুলো এই ধরনের সিদ্ধান্তকে স্বৈরাচারী প্রবণতা হিসেবে সমালোচনা করতে পারে, যদিও এটা তাদের রাজনৈতিক অবস্থান থেকেই স্বাভাবিক প্রতিক্রিয়া। অন্যদিকে আবার যারা এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেন, তারা বলেন যে এটা বরং সরকারের স্থিতিশীলতা এবং প্রশাসনিক ধারাবাহিকতা নিশ্চিত করার একটা উপায় মাত্র। জোট সরকারের জটিল রাজনৈতিক প্রেক্ষাপটে একজন অভিজ্ঞ এবং প্রশাসনিকভাবে দক্ষ নেতাকে দ্বিতীয় সর্বোচ্চ পদে বসানো সরকারের কার্যকারিতা বাড়াতে পারে, বিশেষ করে যদি প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বা কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়। বন্ধুরা, এই দুই বিপরীতমুখী দৃষ্টিভঙ্গি থেকে বোঝা যায় যে এই বিষয়টা কতটা জটিল এবং কতটা বহুমাত্রিক। এটা শুধুমাত্র হবে বা হবে না এই দ্বিমুখী প্রশ্ন নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দলের অভ্যন্তরীণ রাজনীতি, সাংগঠনিক কাঠামো, জোট রাজনীতির বাস্তবতা এবং ভারতীয় গণতন্ত্রের ভবিষ্যৎ দিশা নিয়ে একটা গভীর প্রশ্ন। এখন চলুন সব বিশ্লেষণ একসঙ্গে করে একটা সামগ্রিক উপসংহারে আসার চেষ্টা করি। প্রথমত, নবভারত টাইমসের রিপোর্টটা এখনো অনিশ্চিত, কোনো সরকারি নিশ্চিতকরণ নেই। দ্বিতীয়ত, মোদীর রাজনৈতিক ইতিহাস এবং স্বভাব বিবেচনা করলে তিনি সহজে নিজের ক্ষমতার কেন্দ্রবিন্দু কারুর সঙ্গে ভাগ করবেন বলে মনে হয় না। তৃতীয়ত, আরএসএস এর সঙ্গে সরাসরি সংঘাতের ঝুঁকি এবং দলের অভ্যন্তরীণ ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা এই সিদ্ধান্তকে আরও জটিল করে তোলে। চতুর্থটি, জোট শরিকের প্রতিক্রিয়া এবং যোগী আদিত্যনাথের মতো জনপ্রিয় নেতার সমর্থক গোষ্ঠী সম্ভাব্য অসন্তোষও এই সিদ্ধান্তের বিরুদ্ধে যায়। কিন্তু একই সঙ্গে বন্ধুরা, এটাও সত্যি যে রাজনীতিতে চূড়ান্ত বলে কিছুই হয় না। নরেন্দ্র মোদী এমন একজন নেতা যিনি বারবার প্রচলিত ধারণাকে ভেঙে দিয়েছেন। 370 ধারা বাতিল থেকে শুরু করে অযোধ্যার রাম মন্দির উদ্বোধন, প্রতিটি সিদ্ধান্তকেই একসময় অসম্ভব বলে মনে হতো। তাই এই জল্পনাকেও সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়ার কোনো কারণও নেই। বন্ধুরা, সবশেষে আমার ব্যক্তিগত বিশ্লেষণ বলে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিজেপি এই মুহূর্তে এই ধরনের বড় ঝুঁকি নেওয়ার সম্ভাবনা অনেকটাই কম। তবে বন্ধুরা, আগামী কয়েক মাসে বিশেষ করে ক্যাবিনেট রদবদলের সময় অমিত শাহকে কিছু অতিরিক্ত দায়িত্বও দেওয়া হতে পারে, যা তার গুরুত্বকে আরও বাড়াবে। কিন্তু হয়তো সরাসরি ডেপুটি প্রধানমন্ত্রী পদবি ছাড়াই এটাকে বলা যেতে পারে ক্রমশ ক্ষমতা হস্তান্তরের একটা ছোট্ট কৌশল, যেখানে আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই বাস্তবে ক্ষমতার ভারসাম্য পরিবর্তিত হতে থাকে। তো বন্ধুরা, এটা ছিল আজকের বিস্তারিত বিশ্লেষণ। আপনাদের কি মনে হয়, এই জল্পনা কি সত্যি হবে, নাকি এটা নিছকই একটা রাজনৈতিক বেলুন যা কিছুদিনের মধ্যেই হাওয়ায় মিশিয়ে যাবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।